জি 24 ঘন্টায় জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঁচ। আর 5টার পাঁচে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কোচবিহারের বাসিন্দা, কিন্তু তার কাছে এনআরসির নোটিশ যাচ্ছে কোথা থেকে? অসম থেকে। অসমের নোটিশ পেলেন কোচবিহারের বাসিন্দা, খুব স্বাভাবিকভাবেই আতঙ্কে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। কেন এনআরসি নোটিশ তাকে অসম প্রশাসন ধরালো? প্রশ্ন উঠছে। অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে বিষয়টা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, ফেসবুকে পোস্ট করেছেন। তার দাবি, গোটা বিষয়টা নিয়ে একটা পূর্ব পরিকল্পিত চক্রান্ত হচ্ছে এবং এই চক্রান্তের পেছনে রয়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে তোপ ডাকবে, এমনটাই কিন্তু কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। The poor people, especially the hawkers, bakers, or the poor people, commoners, where they'll get the mother certificate, the father certificate? Is it NRC? Is it they are doing or working to establish the NRC? What is their intention? Please let us clarify. ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশনের নয়া নিয়মে ঘুরপথে বাংলায় এনআরসি লাগুর চেষ্টা হচ্ছে বলে তোপ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই এনআরসি নোটিশই এলো বাংলার এক বাসিন্দার কাছে। মুখ্যমন্ত্রী নিজে টুইট করে জানিয়েছেন সেই কথা। মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, গত 50 বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলারই বাসিন্দা। তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে অনুপ্রবেশকারী বলে সন্দেহে হয়রানি করা হচ্ছে। এটা গণতন্ত্রের ওপর পরিকল্পিত আক্রমণ। অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের এমন কোনো অধিকার নেই। কার সম্পর্কে মুখ্যমন্ত্রীর এই পোস্ট? তিনি রাজবংশী সম্প্রদায়ের মানুষ, আর সেই বিষয়টিও উল্লেখ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়ার পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে, এখন কতটা আশ্বস্ত রয়েছেন? এখন আমি একটু সুস্থ আছি, মানে নিশ্চিন্ত হতে পারছে যে এবার কোনো ব্যবস্থা হবে? আপনি কি জানেন যে সে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে? কোনোদিন আসামে যাননি, বাংলাদেশ থেকে তারা কি এসেছেন? না, এখানকারই বাসিন্দা। হ্যাঁ, চিন্তা তো অবশ্যই আছে, চিন্তা তো থাকবেই। হঠাৎ এই স্থানীয় ছেলে, তার নামে এসলো, আমার যে আসবে না এমন কোনো ইয়ে আছে না। কিন্তু স্থানীয় এক আইনজীবীর দাবি, অসমের নোটিশ কেন বাংলার পুলিশ রিসিভ করলো? দেখা যাচ্ছে এখানে যে সিলটি আছে সেটা হচ্ছে 24/12/2024 কুচবিহার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এটা রিসিভ করেছে বা এটা সার্ভ করেছে, এবং উনি হচ্ছে সেই সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে পেয়েছে। যদি আসামের এনআরসিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি নাই ওয়েলকাম করে, তাহলে এসপিও এটাকে আবার কি করে সার্ভ করে? বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ নিয়ে শুরু রাজনৈতিক চাপানুতোর। মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী তো এনআরসি চাইছে। ভবানীপুর থেকে যদি আইএসআইএস এর জঙ্গি গ্রেপ্তার হয়, যদি এভাবে র্যাডিক্যালাইজেশন বাড়তে থাকে, পশ্চিমবঙ্গে বসে যদি শেখ হাসিনাকে খুন করার চক্রান্ত হয়, তো ভারত বিরোধী শক্তি এভাবে মাথাচাড়া দেয়, তাহলে এখন তো চিহ্নিত করতে হবে। কেন্দ্রের সরকার, বিজেপির সরকার, বিজেপি দল, এরা হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। যা কিছু হচ্ছে এই বাঙালিদেরকে নানাভাবে সমস্যায় ফেলবার জন্য এটা করা হচ্ছে। বাংলার ভোটের আগে এনআরসি নিয়ে যে বিজেপিকে চেপে ধরতে চলেছে তৃণমূল, তা আবারও একবার স্পষ্ট হলো মুখ্যমন্ত্রীর পোস্টে। সেখানে তিনি এনআরসি ইস্যুতে সমস্ত বিরোধী দলগুলোর একজোট হওয়ার বার্তা দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে যে দুজন রয়েছে একটু আলাপ করিয়ে নিয়ে, আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পার্থপ্রতিম রায় রয়েছেন। তবে আমি শুরুতে যাব বিজেপির দীপঙ্কর সরকারের কাছে। দীপঙ্কর, একটা প্রশ্ন, এই অসম সরকারের হঠাৎ করে কি হলো যে পশ্চিমবঙ্গের মানুষকে এনআরসি নোটিশ পাঠানো গেল? মানে এটা কি টেকনিক্যালি পাঠানো যায়? মানে আমার হঠাৎ করে ইচ্ছা হলো আমি মহারাষ্ট্রের কাউকে নোটিশ পাঠালাম, এই জাতীয় বিষয়গুলো হয়? মানে এনআরসির ক্ষেত্রে পার্টিকুলার অসমে রয়েছে জানি, মানে পশ্চিমবঙ্গে কেন? আমি তো আপনার মানে এটা দেখে সব্যসাচী বাবু, আপনার প্রশ্নটাই আমি আপনাকে জানাতে চাইছি। ভাবুন তো দেখি, 24/12/2024 স্যার বলেছে
তারিখটা এসপি অফিস থেকে বলা হচ্ছে 24/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 24 তারিখে নাকি এসপি অফিস থেকে দেওয়া হয়েছে। আজকে এটা কি মাস? এটা জুলাই মাস। জুলাই মাসের আজকে এই খবরটা, মানে এসপি অফিস থেকে ওনার কাছে চিঠিটা আসতে 6 মাস, 6.5 মাসের সময় লাগলো। তাহলে এই চিঠির পিছনে কত বড় একটা রহস্য আছে এটা বোঝাই যাচ্ছে। কারণ এসপি অফিস থেকে তার কাছে চিঠি আসতে 6 মাস লাগছে। তাহলে এই চিঠিটা তখন কারা ইস্যু করলো, কিভাবে করলো? আসাম পুলিশের কোনো ক্ষমতাই নেই পশ্চিমবঙ্গে করার। না দীপঙ্কর তো আপনি কি বলছেন, এটা ভুয়ো? আমি ভুয়ো কি বলছি না, আমি তো এখানে বসে এটা দেখিনি, কিন্তু এর পিছনে যে একটা গল্প আছে, যে গল্পটা প্রতিবার নির্বাচন আসলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বাংলার মানুষকে এনআরসির একটা জুজু দেখিয়ে ভোটে জয়লাভ করার চিন্তা করেন, সেই জুজু দেখানোর জন্য এই 6 মাস পরে এসপি অফিস থেকে যে চিঠিটা এসেছে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। যেই করুক না কেন 6 মাস পরে চিঠিটা যদি আসে তার কাছে, তাহলে এই বাংলার মানুষকে সামনে নির্বাচনে এই বাঙালি তাড়িয়ে দেবে, সিএ হলে তাড়িয়ে দেবে, লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক পশ্চিমবঙ্গ থেকে চলে যাবে। জানি না কোথায় একটা ডিটেনশন ক্যাম্প আছে, জানি না কোথায় পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ লোক বাংলাদেশে চলে গেছে। সিএ কিন্তু চালু হয়ে গেছে, মানুষ কিন্তু সিএ সার্টিফিকেট পেতে শুরু করেছে। অর্থাৎ এই মমতা ব্যানার্জির তার মূল লক্ষ্য হচ্ছে কি বাংলার মানুষকে ভয় দেখিয়ে তার প্রতি সমর্থন আদায় করা, যেটা তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় দেখিয়ে বিজেপি আছে শেষ করে দেবে, ভয় দেখিয়ে সংখ্যালঘুদের বসে আনতে চেষ্টা করেছেন। সাধারণ রাজবংশী বাড়ির লোক যে কোনোদিন আসামে যায়নি, আসামের সঙ্গে নারীর যোগাযোগ নেই, কোনোদিন ঘুরতেও যায়নি, তার কাছে একটা চিঠি চলে এলো, আর 6 মাস পরে এসপি অফিসের থেকে সেই চিঠি তার কাছে গেল, এবং সেটা নিয়ে মমতা ব্যানার্জি টুইট করতে শুরু করে দিলেন, মমতা ব্যানার্জি এক্সটেন্ডে লিখতে শুরু করে দিলেন, তারপরে তিনি ফেসবুকে দিচ্ছেন। এটা যে একটা রাজনৈতিক একটা চক্রান্ত, ভোট আসলে উত্তর নিয়ে পার্থদা, এত দীপঙ্কর দা শুরুতেই সপাটে ব্যাটিং করে দিল, রাজনৈতিক চক্রান্ত। রাজনৈতিক চক্রান্ত তো নয়, বরং মানুষের মধ্যে একটা আতঙ্ক বা মানুষকে একটা হয়রানির শিকার করার চক্রান্ত করছে। অসম ফরেনার্স ট্রাইব্যুনাল তাদের কোন অধিকারে বাংলার একজন নাগরিককে তারা এই নোটিশ পাঠায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যে পরিবার উত্তম কুমার ব্রজবাসীকে এই নোটিশ পাঠিয়েছে, উত্তম কুমার ব্রজবাসী বংশানুক্রমিক ভাবে ওই এলাকায় বাসিন্দা। আমি কোচবিহারের সাংসদ ছিলাম, ওই এলাকা সম্পর্কে ওয়াকিবহাল, স্থানীয় বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছি। একজন বৃদ্ধা মা সেখানে বললেন যে উত্তম কুমার ব্রজবাসীর 5 পুরুষের নাম তিনি বলতে পারেন যে তারা বংশানুক্রমিক ভাবে ওখানে বসবাস করে, যে মানুষটির সঙ্গে অসমের কোনো যোগাযোগ নেই। হঠাৎ করে কি করে অসমের একটি নোটিশ তার কাছে এসে পৌঁছলো? এটা একটা পরিকল্পিত আতঙ্কের পরিবেশ তৈরি করা। কোচবিহার যেহেতু আসাম বর্ডার সীমান্ত সংলগ্ন একটা জায়গা, সেখান থেকে একটা পরিকল্পিতভাবে কোচবিহার এলাকায় এবং বাংলায় একটা ভয়ের ভীতির নাগরিকত্ব চলে যাবে, এই ধরনের একটা পরিকল্পনা করার চেষ্টা করছে, যাতে করে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। পার্থদা, দীপঙ্কর দত্তর দাবি ভোট সামনে, সেই কারণে আপনারা আগে যেরকম এনআরসি সিএ নিয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছিলেন, দীপঙ্কর দার অভিযোগ, বিজেপির অভিযোগ, সেই একই কাজ আপনারা এবারেও করছেন। আরে এটা আমরা কোথায় করলাম? অসম ফরেনার্স ট্রাইব্যুনাল তো এই চিঠি পাঠিয়েছে, পশ্চিমবঙ্গের একজন বাসিন্দাকে পাঠিয়েছে। এটা পশ্চিমবঙ্গ সরকার এইটার ভূমিকাটা কোথায়? এই জায়গাটা, আরে 6 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক, কেন এই চিঠি এসে পৌঁছলো? তার কাছে যখন পৌঁছলো চিঠিটা, তখনই তিনি প্রকাশ্যে এনেছেন। আমাদের স্থানীয় বিধায়ক মন্ত্রী আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা নিশ্চিতভাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের রাজ্যের যারা নেতৃত্ব রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচরে আমরা নিয়ে আসি। স্বাভাবিকভাবেই এটা তো প্রসঙ্গ আজকে, যে কিভাবে একটা রাজবংশী স্থানীয় মানুষ যে বংশানুক্রমিক এখানে বসবাস করে, তাকে অনুপ্রবেশ ভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে, তার কাছে নোটিশ যাচ্ছে, তার বৈধ কাগজপত্র ভেরিফিকেশন করা। এটা কোন দেশে আমরা বসবাস করছি? এই অরাজকতা চলতে পারে না। তার বিরুদ্ধে আমরা সার্বিকভাবে রাস্তায় নেমে আন্দোলন কর্মসূচি করব। বিজেপি চিঠি আসতে 6 মাস কেন লাগলো? এসপি অফিস থেকে চিঠি আসতে কেন 6 মাস লাগলো? যে লোকটা কোনোদিন আসামের সীমান্ত বাংলার বাইরে যায়নি, তার কাছে 6 মাস পরে চিঠিটা কেন এলো?
আসলে আপনারা আগে একটা আপনারা চক্রান্ত বলুন করছেন কেন মানুষকে ভয় দেখানোর জন্য। ফরেন ট্রাইব্যুনাল একদম তাই। চিঠিটা পাঠালো, এই- এটা আগে পরিষ্কার করুন। এই আমি জায়গাটা সেটাই তো পরিষ্কার বলছি। করতে হবে। কেন চিঠি একজন চক্রান্ত পিছনে তো তৃণমূল বাংলার নেই তো। বাসিন্দাকে ঠিক। নোটিশ অপেক্ষা করা হলো, করুন, আমরা বাংলার বলতে বাসিন্দাকে চাইছি কেন কি- আচ্ছা 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 আমি সরাসরি প্রশ্ন করি। আচ্ছা আচ্ছা দীপঙ্কর দা সরাসরি প্রশ্ন করছি, আপনার কি দাবি এই যে চিঠি উত্তম কুমারের হাতে রয়েছে, কোচবিহার উত্তম কুমার, এই চিঠি আপনার কি দাবি ভুয়ো রাজনৈতিক ষড়যন্ত্র, মানে নকল চিঠি, বিজেপিকে বদনাম করার চেষ্টা? দেখুন এগুলো কোনো কিছুই আমরা এখন মন্তব্য করব না, সামনেই বোঝা যাবে। কিন্তু না আপনারা কি করে বলতে পারবেন না? আপনি তো চিঠি নিয়ে প্রশ্ন তুলছেন। আমি 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 একটা কথা বলি, অসমে 6 মাস আপনাদের সরকার। আমি বলি 6 মাস এসেছে, এসপি অফিস থেকে চিঠি আসতে তার 6 মাস সময় লেগেছে। এই প্রশ্নটা আপনার মাধ্যমে আমি করে রাখলাম, এর পিছনে কিছু না থাকে 6 মাস কেন আসলো চিঠি আসতে? 12 আমি তো ডেট দিয়ে বলছি, আমি তো তারিখ দিয়ে বলছি, 24/12/2024 এসপি অফিসে চিঠি এসছে, সেই চিঠি ওনার কাছে গেছে এই দু একদিনের না মধ্যে। তার মানে দীপঙ্কর দা আপনি যদি 6 মাসের তথ্যে আটকে থাকেন তাহলে আপনার তথ্যটা আমি মেনে নিচ্ছি যে ঠিক আছে তৃণমূল কংগ্রেস এনআরসি জুজু সামনে আনছে ভোটের আগে, কিন্তু 6 মাস আগে এসপি অফিসে এই চিঠি এসেছিল কি সেটার তো সত্যতা থাকলেও থাকতে পারে নাকি? আমি সেটাই বলবো, সেটা সত্যতা থাকলে পরে যায়, কিন্তু আসল বিষয়টা হচ্ছে গিয়ে বাংলার মানুষকে ভোট আসলে জুজু দেখা। না না দীপঙ্কর দা যদি 6 মাস আগেও এসপি অফিসে এই চিঠি এসে থাকে সেটা তো চিন্তার বিপদের। অসম প্রশাসন কে, তারা কারা? সেখানকার এনআরসির থেকে এখানে চিঠি আসবে কেন? আমি আপনার সাথে একমত, এ ব্যাপারে আমাদের কোনো মত নেই, কারণ সেটা টেকনিক্যাল ব্যাপার পরে বলবে। কিন্তু একটা ভোট আসলে যে বাঙালি যাত্রা হবে নিয়ে কথা বলে, এই যে কসবার যে মেয়েটা ছিল সে কি বাঙালি ছিল না? আজিকারের আমার বোনটা ছিল, সে কি বাঙালি ছিল না? তাদের উপর অত্যাচার হলে মমতা ব্যানার্জি চুপ করে বসে থাকেন, আর একজনের কাছে কোথা থেকে একটা চিঠি এলো সেটা নিয়ে তুই টুইট করছেন, সেটা যদি এক্স হ্যান্ডেলে লিখতে পারছেন, সেটা নিয়ে তুই ফেসবুকে দিতে পারছেন। কসবার মেয়েটার জন্য তিনি কিছু বলতে পারেন না? আমার আজিকারের মায়েটার জন্য কিছু বলতে পারেন না? আপনার আমার যে শিশুটা মারা গেল ভোটের রেজাল্টের দিন, তারকে বোম মেরে মারা গেল, সে ব্যাপারে মমতা ব্যানার্জি বাঙালি যাত্রা যে দেখে না, সে ব্যাপারে মমতা ব্যানার্জি বাঙালির কথা মনে পড়ে না। আচ্ছা উত্তর নি পার্থদা। দীপঙ্কর বাবু নিজেই কিন্তু গোল গোল কথা বলছেন। তিনি চিঠির যে আসার বিলম্ব সেটাকে তিনি হাইলাইট করবার চেষ্টা করছেন। কেন একটা চিঠি কি করে অসম ফরেন ট্রাইব্যুনাল তারা কোন এখতিয়ারে বাংলার একজন বাসিন্দাকে পাঠাতে পারে, এই প্রশ্নটা আজকে বড় প্রশ্ন। আজকে আমরা দেখছি গোটা ভারতবর্ষ থেকে বাংলার মানুষ যেখানে কাজ করতে যাচ্ছে বাংলা ভাষায় কথা বলছে বলে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। কোথাও কোথাও রাজস্থানে একসঙ্গে 30-40 জন মানুষকে বাংলা ভাষায় কথা বলছে বলে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। একইভাবে অসমে যে ঘটনা ঘটছে তার ঢেউ এসে কোচবিহারে পার্শ্ববর্তী এই আমাদের রাজ্য এই পশ্চিমবঙ্গে আমাদের কোচবিহার জেলায় সেখানে এসে পড়ছে যে কোচবিহার জেলার একজন নাগরিককে, বাংলার একজন নাগরিককে, যিনি ভারতের বৈধ নাগরিক, যে বংশ পরম্পরায় ভারতবর্ষে বসবাস করে কোচবিহার জেলার দিনহাটার সাহেবগঞ্জ থানার অন্তর্গত একটি গ্রামে, তাকে নোটিশ পাঠাচ্ছে। যে রাজবংশী মানুষ, এখানকার ভূমিপুত্র, সেখানে বংশ পরম্পরায় এখানকার তারা বসবাস করছে, অথচ সেই মানুষগুলোকে যদি এনআরসির নোটিশ পাঠানো হয়, এর থেকে বড় চক্রান্ত আর কিছু হতে পারে না। আমি দীপঙ্করদার কাছে আসবো। আবার দীপঙ্করদার সমস্যাটা যেখানে হচ্ছে, সমস্যাটা যেখানে সাধারণ মানুষ যেখানে যদি আমি ধরেও নি তর্কের খাতিরে তোমার কথা মেনে নি যে তৃণমূল কংগ্রেস জুজু দেখাচ্ছে, এই স্কোপটা তৈরি হচ্ছে এই জায়গা থেকে। বিহারে ভোট, সেই ভোটে 87-এর আগে যারা জন্মেছে তাদেরকে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট দেখা দিতে হবে। আমি আগের শোতেও বলছিলাম দীপঙ্করদা, এইটা হওয়ার পরে আমি আমার বার্থ সার্টিফিকেট খুঁজতে গিয়ে দেখছি আমার বার্থ সার্টিফিকেট খুঁজে পাচ্ছি না। মা বলছে আমার কাছে, আমি বলছি মায়ের কাছে। আমি কি করবো যদি এখানে লাগু হয়? আমি তার মানে কি হয়ে যাব বাংলাদেশি? ফলে আমারও কনফিউশন হচ্ছে। তার মধ্যে যদি দীপঙ্করদা এসব খবর আসে, সে তুমি 6 মাসের তথ্যে যতই থাকো, যে অসম থেকে হঠাৎ করে চলে এলো আমাদের বাংলার কারুর কাছে যে এনআরসিতে অনুপ্রবেশকারী এই ধরনের তার প্রমাণপত্র দিতে হবে, এ তো মানে উদ্ভট জিনিস সামনে আসছে। সুব্রজিৎ বাবু একদম সত্যি, কারণ যে লোকটা, তার ওই উত্তম বাবু, যে উত্তম কুমার এসেছেন, তার ঠিকানা তার জানার কথা আসাম পুলিশের জানার কথা নয়, আসাম গভর্নমেন্টের জানার কথা নয়, কিন্তু অসম গভর্নমেন্ট কি করে জানছে? কোথা থেকে এলো? একটা বড় প্রশ্ন থাকছে।
আপনার আমার ঠিকানা হয়তো খুঁজলে পাওয়া যেতে পারে। যে লোকটা কোনোদিন তাহলে দীপঙ্কর দা আপনি স্পষ্ট করে বলুন, দাবি করুন এই চিঠি ভুয়ো, আপনি তো সেটাও বলছেন। শুনুন, আমি সেইটা বলার তো অধিকার, আমি চিঠিটা দেখিনি, আমার পক্ষে সম্ভব, কিন্তু যে পরিস্থিতি সেটাকে আমি আপনাকে বলছি, এটাকে তো আমরা মানতেই হবে। আমার বারবার একটা কথা, যে একজন বাঙালির কাছে একটা চিঠি আসছে, 10 কোটি বাঙালির কাছে আসেনি। সেটা নিয়ে মমতা ব্যানার্জি রাজনীতি করতে নেমে গেছেন। বাঙালির যাত্রা অভিযান, একজন আদিবাসী, একজন আমাদের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষকে তাড়িয়ে দেওয়ার জন্য হচ্ছে, আমি রাস্তায় নামবো, করবো। আরে রাস্তায় নামছেন তার জন্য, আর যে বাংলার পরে যে এত ঘটনা ঘটলো তার জন্য রাস্তায় নামার কথা মনে পড়েনি? আমি জিজ্ঞেস করছি পার্থপ্রতিম বাবুর কাছে, পার্থপ্রতিম বাবু কসবার ঘটনাটি রাস্তায় নেমেছেন? আপনি নেমেছেন? দীপঙ্কর দা অবশ্যই 6 মাস ভয় দেখানোর এই কথাগুলো বলছে, কিন্তু দীপঙ্কর দা কিন্তু আর একটা বিষয়ও বলতে চাইছেন, সেটা হচ্ছে ফ্যাক্টর হচ্ছে রাজবংশী ভোট, রাজবংশীদের মধ্যে এনআরসি জুজু। দেখুন, উত্তম কুমার ব্রজবাসী রাজবংশী সম্প্রদায়, তো স্বাভাবিকভাবে সেই প্রশ্নটা এসেছে, কারণ রাজবংশী মানুষেরা কোচবিহারে তারা ভূমিপুত্র, তারা এখানকার বংশ পরম্পরায় বসবাস করে। এখন তাদের যদি এনআরসির নোটিশ ধরানো হয়, তাদের যদি বৈধ কাগজপত্র দেখানোর কথা বলা হয়, এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। এটা একটা মানুষকে হয়রানি করার, চরম নির্যাতন করার শামিল। কারণ সেই মানুষটি সেই চিঠিটা পাওয়ার পর ঘুমোতে পারেননি। তিনি আমাদের বিধায়কের শরণাপন্ন হন, পরবর্তী সময়ে প্রশাসনের শরণাপন্ন হন। আমরা বিষয়টিকে অবগত করি রাজ্যের, এবং সেভাবে একটা বিষয় আমি যদি বিষয়টাকে পলিটিক্যালি দেখি, আমি গোটা বিষয়টাকে যদি পলিটিক্যালি দেখি, তাহলে এটা তো একটা মানে সেম সাইড গোল হয়ে গেল বিজেপি। মানে এই রাজবংশী ভোটের ফ্যাক্টর হয়ে আছে, 26 আছে, এনআরসি সিএ নিয়ে একসময় আমরা চাপানুতোর দেখেছি, তাতে বিজেপি ধাক্কা খেয়েছে বলা চলে, মানে তৃণমূল কংগ্রেস বোঝাতে পেরেছে। তারপরে সিএ হওয়ার পরে যেটা হলো সেটা মতুয়াদের নিয়ে বিজেপির মতন করেছে রাজনৈতিক বিষয়। কিন্তু এই ভোটের আগে যদি একজন রাজবংশীর কাছে এই ধরনের চিঠি যায়, নিঃসন্দেহে সেটা বিজেপির জন্য পলিটিক্যালি বিপজ্জনক। বিজেপি কাজটা করবে কেন বলে তোমার মনে হয় পার্থদা? দেখুন, পলিটিক্যালি আমরা এই মুহূর্তে ভাবছি না, আমাদের এই মুহূর্তে একটাই ভাবনা, আমাদের একজন সহনাগরিক, এবং আমরা যেহেতু কোচবিহার জেলায় বসবাস করি, আমি সেখানকার জেলার সাংসদ, একসময় সাংসদ ছিলাম, স্বাভাবিকভাবে একজন সহনাগরিক এবং তার কাছে এই ধরনের নোটিশ আসা একটা উদ্বিগ্নের বিষয়। এবং পরপর যদি এই ধরনের অসম সরকার আরো পাঠাতে শুরু করে, একটা অরাজকতার পরিবেশ তৈরি হবে, এবং ফেডারেল স্ট্রাকচারও কোথাও একটা আঘাত। তো এ ধরনের এখতিয়ার কিভাবে হলো, বা কিভাবে ভুল করে যদি আসে, কেন ভুল করে ওই ঠিকানায় আসবে, পশ্চিমবঙ্গের একজন অধিবাসীর কাছে কি করে পৌঁছয়, এই জায়গাটা কিন্তু বড় প্রশ্ন। আমাদের কথা যে এখানে একটা বৃহৎ পরিকল্পনা চলছে, আসামে যেভাবে ডিটেনশন ক্যাম্প করে কিছু মানুষকে পাঠানোর একটা চক্রান্ত চলছে, বাংলায় সেই পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে। কোচবিহার যেহেতু অসম লাগোয়া, সেখানে এই ধরনের ঘটনা ঘটিয়ে তারা একটা বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই জায়গায় কিন্তু আমরা বিষয়টাকে গুরুত্ব সহকারে দিচ্ছি। এটা শুধু উত্তম কুমার রাজবংশীর একটা বিষয় নয়, এটা সার্বিকভাবে বাংলার বিরুদ্ধে একটা চক্রান্ত। বলছেন যে ঘুমাতে পারছেন না। পার্থবাবু, আপনার সাথে তো কথা হয়েছে, আপনার মাধ্যমে বার্তা দিয়ে দেবেন উত্তম বাবুকে, উত্তম বাবু নিশ্চিন্তে ঘুমাক, কারণ এই বাংলা থেকে বিভিন্ন ধরনের কথা বলছেন, আপনার কথায় বলবো এটা কখনো হতে পারে না। শুধুমাত্র উদ্বাস্তু এবং উদ্বাস্তুরা একজনও এপার বাংলা থেকে ওপার বাংলায় যাবে না। এনআরসি দরকার, কাদের জন্য দরকার? এনআরসি দরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য।
আমরা একবার না আরে অনুপ্রবেশকারী চিহ্নিত করার জন্য সীমান্তগুলোকে বেশি করে সুরক্ষা দিন, চিন্তা করার কিছু নেই। না করে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করুন। আপনি উত্তমবাবুকে নিশ্চিন্তে থাকতে বলুন যে ভারতীয় জনতা পার্টি বলেছে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনাকে আসামে যেতে হবে না, কোনো চিন্তা নেই। ভারতীয় জনতা পার্টি উদ্বাস্তুদের জন্য এদেশের জন্য এনআরসি প্রয়োজন বলে মনে করে, কিন্তু আমরা যারা অনুপ্রবেশকারী তাদেরকে এনআরসির মাধ্যমে চিহ্নিত করতে চাই, যেটা পার্থবাবুরা করতে দিতে চায় না ভোট ব্যাংকের রাজনীতির জন্য। আমরা ভোট ব্যাংকের রাজনীতি চাই না। আমরা যে অনেকের বার্থ সার্টিফিকেট, অনেকের সমস্যা রয়েছে, তারা এখানকার নাগরিক হওয়া সত্ত্বেও তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। আপনারা এর ফল আগামী দিনে নির্বাচনে নিশ্চিতভাবে পাবেন। একজন গ্রহণযোগ্য রাজনীতিবিদ, তাই আপনাকে এই দায়িত্বটা দিলাম, উত্তমবাবুকে বলবেন নিশ্চিন্ত মনে ঘুমাতে যে ভারতীয় জনতা পার্টি আছে। একজন কুর্মী সমাজ বলুন, রাজবংশী বলুন, উদ্বাস্তু বলুন, তাদের একজনকেও এনআরসির জন্য বাংলাদেশে যেতে হবে না। যেতে হবে কাদের? অনুপ্রবেশকারীদের। একবার না, হাজার বারো অনুপ্রবেশকারীদের আমরা এদেশ থেকে ওদেশে পাঠাবো। এটুক বার্তা আপনি উত্তমবাবুকে দেবেন, আপনাকেও দিয়ে রাখলাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অনুপ্রবেশকে নিয়ে আপনারা কারবাই করুন, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু মানুষগুলোকে প্রতিদিন যেভাবে হয়রানির শিকার করা হচ্ছে, যেভাবে তাকে তার বাবার কাগজ নিয়ে আসতে বলা হচ্ছে, ৭১ সালের আগে জমির দলিল নিয়ে আসতে বলা হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই ফাঁদে আপনি নিজে যখন পড়বেন তখন আপনি উপলব্ধি করবেন যে কতটা দুঃসহ এবং একটা জ্বালাময় জীবন যাপন করতে হয়। যার কাছে এই ধরনের নোটিশ পৌঁছায় সেই শুধুমাত্র উপলব্ধি করে যে এই যন্ত্রণাটা কতটা। একটা বৈধ নাগরিক, একটা কাগজপত্র থাকা সত্ত্বেও তার কাছে যদি এই ধরনের নোটিশ পৌঁছয়, সেটা তার কাছে কতটা যন্ত্রণাদায়ক, কতটা বিভীষিকাময়, সেটা সেই ব্যক্তি উপলব্ধি করে। আপনার কাছে সে ধরনের নোটিশ কখনো পৌঁছলে আপনি সেটা উপলব্ধি করতে পারবেন যে এটা কতটা দুঃসহময়। তখন আপনাকে ওই নিশ্চিন্তে ঘুমানোর কথা বলার লোক কতজন খুঁজে পাবেন সেটা একবার ভেবে দেখবেন। দিবঙ্করদা, একদম শেষের দিকে দেখুন, আমি পার্থবাবুর যতই বলুক না, তৃণমূল কংগ্রেস যতই বাংলার মানুষকে ভয় দেখাতে চেষ্টা করুক না এনআরসির কথা বলে, আমরা পরিষ্কার ভাবে বলেছি বাঙালিদের প্রতি যে একাত্মতা শ্যামাপ্রসাদ মুখার্জির মাধ্যমে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের হাত ধরে এই বাংলায় আছে, সেই বাঙালিদের কোন রকম ভাবে ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি আর পারবেন না এনআরসির ভয় দেখাতে। সেই জন্য এনআরসির গল্পটা ছাড়ুন। যারা বিচার পাচ্ছে না তামান্নার মতো, যারা বিচার পাচ্ছে না কসবার আমার মায়েটার মতন, যারা বিচার পাচ্ছে না আরজি করের ঘটনার মতো, সেই বাঙালিদের বাঁচানোর জন্য হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো মানুষকে যারা মেরে ফেললো তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য চেষ্টা করুন। তাহলে বাঙালিরা বুঝতে পারবে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের সাথে আছে। আসলে তৃণমূল একটা বাঙালি বিদ্বেষী দল, সেই জন্য বাইরে থেকে সেই ইরফান পাঠান বলুন আর ওই খামোশ ডেকে নিয়ে এসে বলুন বাংলায় প্রার্থী করে রাজনীতি করার চেষ্টা করে, কিন্তু বিজেপির মননের চিন্তনে হচ্ছে গিয়ে বাঙালিরা না, এবং সেটা থাকবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দীপঙ্কর দা, অনেক ধন্যবাদ পার্থদা তোমাকেও। অর্থাৎ বেশ করা থিওরি উঠে এলো। এরকমও হতে পারে যে গোটা বিষয় একটা চক্রান্ত, এরকম হতে পারে ভোটের আগে এনআরসি জুজু। কিন্তু সত্যি যদি অসম সরকার এইভাবে বাংলার কোনো নাগরিককে নোটিশ পাঠিয়ে থাকে, যদি সত্যি হয় এই ঘটনা, সেটার কিন্তু যথেষ্ট উদ্বেগজনক এবং সেই চিন্তার বিষয়টা আমাদের প্রত্যেকের। রাজনৈতিক হাওয়া কোন দিকে যায়, কি গড়ায় বিষয়টা, সেদিকে অবশ্যই নজর থাকবে। আপাতত একটা বিরতির সময়, ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।